বাংলাদেশের প্রাণী সম্পদ দেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমাদের প্রান্তিক কৃষকেরা প্রতিদিন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। সময় মতো ডাক্তারের পরামর্শ না পাওয়া, হঠাৎ পশুর রোগবালাইয়ের প্রাদুর্ভাব, পুষ্টিহীনতা এবং বাজারে ন্যায্য মূল্য না পাওয়া, এই সব সমস্যা প্রায়শই তাদেরকে হতাশ করে তোলে। আমরা জানি বাংলাদেশে পশুপালন করা সহজ নয়। অনেক কৃষক সময় মতো ভেটেরিনারি সেবা পান না, যার ফলে তাদের পশুর রোগ দেরিতে ধরা পড়ে এবং প্রায় 30% পশু মারা যায়। অনেক ছোট খামারিদের কাছে রোগ নির্ণয়ের জন্য সঠিক জ্ঞান ও ব্যবস্থা থাকে না। এছাড়াও জলবায়ু পরিবর্তন পশুপালনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আহ এই সমস্যার সমাধান হিসেবে আমরা নিয়ে এসেছি আমাদের অ্যাগ্রোনিক অ্যাপ। এটি একটি এআই চালিত প্ল্যাটফর্ম, যা আমাদের কৃষকদেরকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। অ্যাগ্রোনিক শুধু একটা অ্যাপ নয়, এটা কৃষকদের জন্য একটা সম্পূর্ণ সমাধান, যেটা তাদের পশুপালনকে আরো সহজ, সাশ্রয়ী এবং লাভজনক করে তুলবে। এখন আমরা দেখবো আমাদের অ্যাগ্রোলিঙ্ক অ্যাপের স্কোপস। আমাদের অ্যাগ্রোলিঙ্ক অ্যাপে মূলত পাঁচটা স্কোপ আছে: ফার্ম ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার, মার্কেট প্লেস, কমিউনিকেশন এন্ড এআই অ্যাসিস্ট্যান্ট। একটা ফার্ম ম্যানেজ করতে যতগুলো দরকারি কাজ থাকে সেগুলো হচ্ছে আমাদের অ্যাপের থ্রুতে করা যাবে। ফর এক্সাম্পল, অ্যানিমালদের একটা লিস্ট মেনটেন করা, দেন টাক্স, ভ্যাকসিনেশন, মানে এইসব হচ্ছে একটা রেকর্ড মেনটেন করা, অ্যান্ড যথাযথ নোটিফিকেশন পাওয়া, এক্সেট্রা। অ্যান্ড হেলথ কেয়ারের মধ্যে আছে এআই বেস সিমটম দিয়ে ডিজিজ ডিটেকশন করা, দেন হচ্ছে প্রেডিকশন করা, অথবা হচ্ছে বিভিন্ন সাজেশন পাওয়া, যেমন নিয়ারেস্ট ভেট কোথায় আছে, দেন ফিডিং সাজেশন এক্সেট্রা পাওয়া। তো এরপরে হচ্ছে আমাদের অ্যাপ হচ্ছে একটা মার্কেট প্লেসও সাপোর্ট করে, যেখানে হচ্ছে ভেট অ্যান্ড ভেট কাস্টমার অ্যান্ড হচ্ছে ফার্মার্স সবাই অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে পারে, অ্যান্ড কাস্টমার্স অ্যান্ড হচ্ছে ফার্মার্স যারা আছে তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করে প্রোডাক্টস, অ্যানিমাল বোথই সেল করতে পারে। এরপর হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আমাদের অ্যাপের থ্রুতে ভেট, ফার্মার অ্যান্ড হচ্ছে কাস্টমার্স তিনজনই হচ্ছে নিজেদের মধ্যে বোথ ওয়ে কমিউনিকেট করতে পারবে। অ্যান্ড এআই অ্যাসিস্ট্যান্ট আমরা হচ্ছে আমাদের অ্যাপের মধ্যে জেমিনাই এআই মূলত ইউজ করেছি। অ্যান্ড এর বাইরে হচ্ছে আমাদের নিজস্ব একটা এমএল মডেল আছে, যেটা হচ্ছে ডিজিজ ডিটেকশনে কাজ করে। আর আমাদের যদি ইউজার বেসের কথা বলি, যেটা বললাম, তিন ধরনের ইউজারই মূলত আছে: ফার্মার, ভেট অ্যান্ড হচ্ছে কাস্টমার্স। এর মধ্যে ফার্মারদের মূলত কাজ হচ্ছে ওই অ্যানিমাল রেজিস্ট্রেশন, দেন হচ্ছে অ্যানিমালের হেলথ চেক, ভ্যাকসিনেশন, ব্রিডিং সাজেশন, ফিডিং সাজেশন এক্সেট্রা অপশন থাকবে ফার্মার ফিচারের মধ্যে। দেন হচ্ছে ফার্মার নিজেদের টাস্ক স্কেডিউল করতে পারবে, এআই বেস টুলস অ্যাক্সেস করতে পারবে, প্রোডাক্ট অ্যানিমেল বোথই সেল করতে পারবে, কমিউনিকেট করতে পারবে ভেট অ্যান্ড কাস্টমারের সাথে, অ্যান্ড ভেটের সাথে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে পারবে। অ্যান্ড ভেটের কথা যদি বলি, ভেট হচ্ছে আমাদের অ্যাপে যদি রেজিস্ট্রেশন করেন একজন ভেট, ইন দ্যাট কেস আমাদের অ্যাপ তার নিয়ারেস্ট ফার্মারদের, যখন ফার্মাররা ফাইন্ড নিয়ারেস্ট ভেটে ক্লিক করবেন, তখন হচ্ছে আমাদের অ্যাপ ওই ভেটদেরকে সাজেস্ট করবে। অ্যান্ড এরপর ফার্মাররা ডাইরেক্টলি ভেটের সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে চ্যাট করতে পারবেন, অ্যান্ড হচ্ছে তাদের অ্যানিমেল নিয়ে ওই ভেটের কাছে যাবেন। তো আমাদের অ্যাপ এভাবে ভেটদেরকে সাপোর্ট করে। অ্যান্ড হচ্ছে কাস্টমারের কথা যদি বলি, আমাদের অ্যাপে যদি কাস্টমাররা লগ ইন করেন, তখন তারা হচ্ছে ফার্মারদের সাথে সরাসরি চ্যাট করে যেসব ফার্মার অ্যানিমেল সেল করতে ইন্টারেস্টেড তাদের সাথে যোগাযোগ করে অ্যানিমেল পারচেস করতে পারবেন। অ্যান্ড অ্যানিমেল বেস প্রোডাক্ট যেমন বাটার, মিল্ক আর হচ্ছে এগস, এইসব জিনিস পারচেস করতে পারবেন। আমাদের অ্যাপের তিনটা ইউজার বেজের জন্য কিছু ইউনিভার্সাল ফিচার আছে, যেমন হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল সাপোর্ট, ইংলিশ বাংলা বোথ সাপোর্ট করে। এখানে একটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমাদের ইউজার অ্যান্ড হচ্ছে তাদের করেসপন্ডিং ফিচার্স গুলো প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমাদের অ্যাপে ডিটেল 25টা ফিচার নোট করা আছে এবং এইটা কিভাবে ফার্ম ম্যানেজমেন্টের প্রবলেম গুলোতে সলিউশন হিসেবে কাজ করতেছে সেটা এখানে দেখানো আছে। আমরা এবার আমাদের অ্যাপের থেকে এই ফিচার গুলো ডাইরেক্টলি দেখে নিই।
এটা আমাদের অ্যাগ্রিলিঙ্ক অ্যাপের ফ্রন্ট পেজ। এখানে সহজেই বাংলা বা ইংরেজি যে কোনো একটা ভাষা চুজ করা যাবে। এখন আমরা একজন কৃষক হিসেবে এখানে কিভাবে নতুন করে সাইন আপ করতে হবে সেই ব্যাপারটা দেখাবো। সাইন আপের জন্য প্রথমে কৃষকের নাম এবং আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে। এবং একটা পাসওয়ার্ড লাগবে। একজন কৃষক সাইন আপ করার পর এখানে আমরা কৃষকের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। এখানে আমরা জানি যে খামারের অবস্থা বা হিসাব রাখার জন্য অনেক কৃষক কাগজ কলম বা মুখে মুখে তথ্য সংরক্ষণ করেন, এতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ড্যাশবোর্ডে এক নজরে প্রাণীর সংখ্যা, টোকেন ব্যালেন্স, লোকেশন ও কন্টাক্ট ইনফো দেখা যায়। এর সাহায্যে কৃষক খামারের পূর্ণ অবস্থা সহজেই ট্র্যাক করতে পারেন। এখন আমরা কোডে চলে যাচ্ছি। আমাদের প্রথম পেজ সেটা index.jsx। index.jsx এ আমরা এখানে ভেট অথ, কাস্টমার অথ, ফার্মার অথ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি, এরপরে পৃষ্ঠাতে হচ্ছে ফার্মার ড্যাশবোর্ড। সেটা হচ্ছে profile.jsx এ আছে। এখানে ফার্মার ড্যাশবোর্ডের সকল আইকন গুলো এখান থেকে হ্যান্ডেল করা হয়েছে। এবার আমরা ব্যাকএন্ডের মাধ্যমে কোডগুলো দেখে আসি। ব্যাকএন্ডে যদি আমরা দেখতে চাই তো প্রথমেই হচ্ছে আমাদেরকে ডেটাবেস মডেলটা ক্রিয়েট করা লাগবে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্মারের মডেল। তো এটা হচ্ছে ডেটাবেসের মধ্যে ফার্মার একটা ইনস্ট্যান্স ক্রিয়েটের জন্য ব্যবহার করা হয়। এখানে একটা ফার্মার মডেলের আন্ডারে যে ফিল্ডগুলো আছে সেগুলো দেওয়া আছে, অ্যান্ড দুটো করসপন্ডিং কনস্ট্রাক্টর দেওয়া আছে, যার মধ্যে একটা হচ্ছে উইথাউট আর্গুমেন্ট, একটা হচ্ছে উইথ আর্গুমেন্টস, অ্যান্ড দেন করসপন্ডিং সেটার অ্যান্ড গেটার দেওয়া আছে। তারপর যদি আমরা দেখতে চাই যে ফার্মার এর এপিআই এন্ড পয়েন্ট গুলো, তো এপিআই এন্ড পয়েন্ট গুলো হচ্ছে কন্ট্রোলারের মধ্যে আছে। এখানে অথ কন্ট্রোলারের মধ্যে আমরা দেখতে পারি যে লগ ইন, রেজিস্টার, এই এন্ড পয়েন্ট গুলো ক্রিয়েট করা আছে। তবে হ্যাঁ, এই এন্ড পয়েন্ট গুলো শুধুমাত্র ফার্মারের জন্য না, এগুলো হচ্ছে একই সাথে ভেট অ্যান্ড কাস্টমারের জন্য কাজ করবে। এটা হচ্ছে ইউজার টাইপ ভ্যারিয়েবলটার থ্রুতে সিলেক্ট করা হয়েছে। And এই এন্ড পয়েন্ট গুলো যেই সার্ভিস বা ফাংশন গুলো ইউজ করবে এন্ড পয়েন্টের কাজ মানে এপিআই কলগুলোর ফাংশনালিটির জন্য, সেই ফাংশন অ্যান্ড সার্ভিস গুলো এই সার্ভিস ফোল্ডারে স্টোর করা আছে। অ্যান্ড এখানে ফার্মার সার্ভিস যদি আমরা ওপেন করি তাহলে আমরা ডিটেলস দেখতে পারবো যে কি কি আছে। এখানে ফার্মার সার্ভিসের মধ্যে আছে যে ফাইন্ড বাই আইডি, একজন ফার্মারের আইডির মাধ্যমে তাকে খুঁজে বের করা, দেন হচ্ছে ফার্মারের ইনস্ট্যান্স সেভ করা, ডিলিট করা, দেন একজন কাস্টমার যখন সার্চ করবে ফার্মারকে বা মার্কেট প্লেসে যাবে তখন ফার্মার লিস্টটা সার্চ করা, তার জন্য এই ফাংশন। দেন হচ্ছে আহ এখানে আসলে প্রত্যেকটা ফাংশনেরই ডিটেলস এন্ড হচ্ছে কি সে কোন কোন ফিল্ডের রেসপেক্টে সার্চ বা কোনো ফাংশন কাজ করতেছে সবগুলোই ডিটেলস দেয়া আছে। এন্ড এই সার্ভিসগুলো হচ্ছে ওই কন্ট্রোলার ফাইলের এপিআই গুলো ইউজ করে এপিআই এর কাজ সম্পন্ন করছে। আর যদি সিকিউরিটির কথা বলতে চাই, যেমন হচ্ছে প্রথমেই বলতে হবে আমাদের ইউটিলিটির মধ্যে জেসন ওয়েব টোকেনের ব্যাপারটা। যখনই একজন ফার্মার সাইন আপ বা লগ ইন করলো তখনই ব্যাক এন্ড হচ্ছে ফার্মারটার আইডির উপর বেস করে একটা টোকেন জেনারেট করবে, সেই টোকেনটা হচ্ছে ফ্রন্ট এন্ডকে পাঠিয়ে দিবে, অ্যান্ড ফ্রন্ট এন্ড তার নিজের লোকাল অ্যাসিঙ্ক স্টোরেজের মধ্যে এই টোকেনটা স্টোর করবে অ্যাজ লং অ্যাজ হি স্টেজ লগড ইন। তো যতক্ষণ লগ ইন থাকতেছে ততক্ষণ পর্যন্ত তার লোকাল স্টোরেজে ওই টোকেনটা স্টোর থাকবে, অ্যান্ড ওই টোকেনটা ইউজ করে মানে যখনই হচ্ছে ফার্মারটা লগ ইন করার পর অন্য কোনো টাস্ক করবে বা কোনো এপিআই কল করবে তখনই ফ্রন্ট এন্ড ওই টোকেনটা পাঠিয়ে দিবে, অ্যান্ড সেটাকে ব্যাক এন্ড ভ্যালিডেট করবে যে টোকেনটা ওই ফার্মার আইডির এগেইনস্টে ভ্যালিডেটেড কিনা। যদি ভ্যালিডেটেড হয়, ইন দ্যাট কেস আমরা হচ্ছে ফার্মারটাকে ওই এপিআই কলটা পারফর্ম করতে দিব। অ্যাপে লগ ইন করার পর একজন কৃষক চাইলে সে তার প্রোফাইলটা এডিট করতে পারে। সে তার ফোন নাম্বার অ্যাড করতে পারে এখানে। সে চাইলে তার লোকেশনটা স্পেসিফাই করে দিতে পারে।
যেমন এখানে আমি একটা লোকেশন স্পেসিফাই করে দিচ্ছি। সে চাইলে তার ইমেজও অ্যাড করতে পারে এখানে। এরপর সেভ চেঞ্জ করলে প্রোফাইলটা সাকসেসফুল আপডেটেড হবে। আহ এরপরে আমরা আমাদের ড্যাশবোর্ডের প্রথম ফিচারে চলে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানিমাল ম্যানেজমেন্ট। খামারে থাকা পশুর নাম, বয়স, জাত, ভ্যাকসিন, ইতিহাস ইত্যাদি আলাদা খাতায় রাখলে সেটা হারিয়ে যাওয়া বা হালনাগাদ করা কঠিন হয়ে পড়ে। এই জন্য আমরা অ্যাগ্রোলিঙ্কে একটা পশু রেজিস্ট্রি ফিচার রাখছি, যেখানে প্রতিটা পশুর আলাদা আলাদা প্রোফাইল তৈরি করা যাবে। প্রোফাইলে পশুর নাম, তার টাইপ, সেটা গরু, মুরগি নাকি কোন টাইপ সেটা, তার ব্রিড স্পেসিফাই করা যাবে। এবং সেখানে পশুর এজটাও স্পেসিফাই করা যায়। এখানে পশুর ইমেজও দিয়ে দেওয়া যায় একটা। এর ফলে পশুর সমস্ত তথ্য এখানে সেভ হয়ে থাকে এবং সেগুলোকে পরবর্তী কাজে ইউজ করা যায়। খামারে পশু অ্যাড হয়ে যাওয়ার পরে চাইলে সেটাকে এডিটও করা যাবে, যদি আমাদের পশুর কোনো কিছু আমরা প্রথমে ভুল এন্ট্রি করে থাকি, সেটা চাইলে আমরা চেঞ্জ করতে পারবো এটার মাধ্যমে। যেমন আমার মনে হয়েছে আমি আমার যে গরুটাকে এখানে অ্যাড করছি সেটার বয়স বেশি, আমরা চাইলে এটাকে কমাই দিতে, এবং এটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। এখন যদি আমরা এটা ইনফরমেশনে যাই, আমরা দেখতে পাবো এটা সাকসেসফুলি আপডেটেড হয়ে আছে। অ্যানিম্যালের ম্যানেজমেন্টের জন্য অ্যানিম্যালের প্রোফাইল ডট জেএসএক্স থেকে আমরা অ্যানিম্যাল অ্যাড করতে পারবো। অ্যানিম্যাল অ্যাড, এরপরে অ্যানিম্যাল ডিটেলসে যে এই অ্যানিম্যালের কোনো চেঞ্জেস থাকলে সেটা অ্যানিম্যাল ডিটেলসটা জেএসএক্স এর মধ্যে যেয়ে সেটা চেঞ্জ করে দিয়ে আসতে পারবো। এরপর আমরা স্প্রিং বুটে চলে যাচ্ছি ব্যাকএন্ডটা দেখার জন্য। যদি ব্যাকএন্ডের কথা বলি, প্রথমে বলতে হবে আগের মতো আমাদের মডেলটা ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা অ্যানিমেলের জন্য মডেল হচ্ছে এখানে ক্রিয়েট করা আছে অ্যানিমেল ডট জাভা। এর মধ্যে অ্যানিমেলের অ্যাট্রিবিউটস গুলো ফিল্ড আকারে দেওয়া আছে, সেটার, গেটার অ্যান্ড হচ্ছে কনস্ট্রাক্টর সবকিছু দেওয়া আছে। তারপর যদি বলি, আমাদেরকে কন্ট্রোলার দেখতে হবে ফর দ্য এপিআই এন্ড পয়েন্ট। এখানে অ্যানিমেল কন্ট্রোলার ফাইলটার মধ্যে আমরা একটু যাই। অ্যানিমেল কন্ট্রোলারের মধ্যে দেখতেছি যে অ্যানিমাল কন্ট্রোলের মধ্যে দেখছি যে এপিআই এন্ডপয়েন্ট গুলো এনলিস্ট করা আছে, এন্ড এদের প্রত্যেকটা অ্যাট্রিবিউট কিভাবে ম্যাপিং কাজ করতেছে, ফার্মারের আইডির এগেইনস্টে হচ্ছে অ্যানিমাল গুলো ম্যাপিং করা হয়। তো ওগুলো কিভাবে কাজ করতেছে সবগুলো দেয়া আছে। অ্যান্ড এই এপিআই কলস গুলো যেই সার্ভিস গুলো ইউজ করে, যেমন ওই যে গেট নেম, টাইপ, ব্রিড, গেট এজ এক্সেট্রা, গেট মেসেজ, এই এই ফাংশন গুলো দেয়া আছে হচ্ছে সার্ভিসের মধ্যে। তো আমরা হচ্ছে একটু সার্ভিসটা দেখে আসি। সার্ভিসের মধ্যে অ্যানিমাল সার্ভিস ডট জাভা, এখানে হচ্ছে সেই করেসপন্ডিং ফাংশনস গুলোর ডিসক্রিপশন দেয়া আছে। তো প্রত্যেকটা ফাংশনের যেই ফিল্ড গুলোর ভ্যালু লাগে সেইগুলো এখানে দেয়া আছে। ফর এক্সাম্পল অ্যানিমেলের আইডি থ্রুতে সার্চ করা, দেন হচ্ছে ফার্মার, একটা ফার্মারের যখন প্রোফাইল ওপেন করি তো ওই ফার্মারটার আন্ডারে যতগুলো অ্যানিমেল আছে সেগুলো দেখানোর জন্য এই ফাংশনটা কাজ করে। ফাইন্ড ফার্মার, ফাইন্ড বাই ফার্মার আইডি এন্ড হচ্ছে ফার্মার, দেন হচ্ছে সরি, এই ফাংশনটা আসলে সেই জন্য কাজ করে, ফাইন্ড বাই ফার্মার আইডি। দেন হচ্ছে অ্যানিমাল সেভ করা, আপডেট করা, আপডেট করার অপশনটা আমরা একটু আগে দেখে আসছি। ডিলিট করা, সবকিছু এখানে হচ্ছে ফাংশন ওয়াইজ দেওয়া আছে, যেগুলো হচ্ছে এপিআই এন্ড পয়েন্ট গুলো কল করে কাজ করে। তো এরপরে বলতে হয় যে এখানে আরেকটা জিনিস আছে যে আমরা মাত্রই দেখলাম যে অ্যানিমেলের ইমেজটা আপলোড করা হয়েছিল। তো ইমেজ আপলোডের জন্য আমরা আসলে ক্লাউডিনারি সার্ভিসটা ইউজ করতেছি। ক্লাউডিনারি হচ্ছে একটা থার্ড পার্টি সফটওয়্যার, ওরা ওয়েবসাইট, ওরা হচ্ছে আমাদেরকে ইমেজ আপলোড করার ক্যাপাবিলিটিটা দেয়।
তো যেটা হচ্ছে আমরা লোকাল স্টোরেজ থেকে ক্লাউডিনারিতে একটা ইমেজ আপলোড করছি, অ্যান্ড ওই ইমেজটার বেস 64 ইউআরএল ক্লাউডিনারি আমাদেরকে রিপ্লাই হিসেবে পাঠাচ্ছে, অ্যান্ড ওই ইউআরএলটা হচ্ছে আমরা ওই ডেটাবেজের মধ্যে অ্যানিমেল এর যে একটা ফিল্ড আছে ইউআরএল, তো এইখানে এই ইউআরএলটাতে স্টোর করে রাখতেছি। তো ক্লাউড ইউনিভার্সিটি সার্ভিসটা এইভাবেই কাজ করতেছে। বেসিক্যালি ওই অ্যানিমেলের ফিল্ডটাতে আমরা গেলে ক্লাউডিনারি লিঙ্কটা পাই, এন্ড তারপর অ্যানিমেলটাকে যে কোনো ডিভাইস থেকে অ্যাক্সেস করতে পারবো কোনো ফার্মার লগ ইন করার পরে। অ্যান্ড এই ক্লাউডিনারি সেট আপের ইনফোগুলো হচ্ছে এই কনফিগের মধ্যে দেয়া আছে। এখানে হচ্ছে আমাদের ক্লাউডিনারি এপিআই কি অ্যান্ড সিক্রেটস দেয়া আছে, যাতে হচ্ছে ক্লাউডিনারি কানেক্ট করতে পারে। আর আরেকটা কথা যেটা হচ্ছে ফার্মারই হয়তো বা বলা উচিত ছিল, সেটা হচ্ছে মঙ্গো ডেটাবেসের কানেকশনটাও এখানে সেট আপ করা আছে। উম, এবার আমরা আমাদের পরবর্তী ফিচার টাস্ক ম্যানেজমেন্টে চলে যাচ্ছি। অনেক কৃষক পশুর স্বাস্থ্য এবং ভ্যাকসিনের রেকর্ড রাখে না, যার ফলে গুরুত্বপূর্ণ পরিচর্যা মিস হয়ে যায়। অ্যাগ্রোলিঙ্কের মাধ্যমে একজন কৃষক তার খামারের জন্য প্রয়োজনীয় কাজগুলো, সেটা খাবার কেনা বা ভ্যাকসিন দেওয়া বা ভেটেরিনারির কাছে নিয়ে যাওয়ার মতো কাজগুলো এখানে টাস্ক ম্যানেজমেন্ট হিসেবে সেট করে রাখতে পারে, যেগুলো তার পরে এবং অন্যান্য কাজের জন্য সে চাইলে রিমাইন্ডার হিসেবে সেট করতে পারবেন। এটা আপনার একজন খামারিকে সব কাজ গুছিয়ে রাখতে এবং পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সাহায্য করবে। কাজের শিরোনাম যেমন এখানে এইভাবে আহ এখানে অগ্রাধিকার সেট করা যাবে। সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ। এখানে কোনো নির্দিষ্ট পশুর জন্য হলে সেটা ঠিক করা যাবে। এবার কাজ তৈরি করা যাবে। কাজ তৈরি করা হয়ে গেলে এখানে অপেক্ষা মানে কোনো কাজটা সম্পন্ন হয়ে গেলে সেটা এখানে দেখাবে, এবং যদি সম্পন্ন না হওয়ার পরও কাজটা চলে যায় তাহলে এটা মেয়াদ উত্তীর্ণতে দেখাবে। চাইলে কাজটা হয়ে গেলে এখান থেকে খামারি কাজটা সম্পাদনাও করতে পারবে, যে সেটা চলমান নাকি সম্পন্ন নাকি বাতিল সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। চাইলে সেটা সে টাস্কটা এখান থেকে ডিলিটও করে দিতে পারবে। এখন আমরা টাস্ক ম্যানেজমেন্টের কোডে আসছি। এটা আমাদের ফ্রন্ট এন্ডের পেজটা হচ্ছে অ্যাড টাস্ক, আর এই পেজটা থেকে আমরা টাস্ক অ্যাড করতে পারি। টাস্ক এডিট করার জন্য আমরা এডিট টাস্ক ডট জেএসএক্স ফাইল থেকে টাস্কটা এডিট করতে পারতেছি। এবার আমরা ব্যাক এন্ডে চলে যাচ্ছি। ব্যাকএন্ডে বাকি মডেলগুলোর মতোই আমাদেরকে ওই প্রথমে হচ্ছে ডেটাবেসের জন্য মডেল ক্রিয়েট করতে হবে। হুম, ডেটাবেসের জন্য মডেল ক্রিয়েট করতে হবে। এখানে ফিল্ড অ্যাজ ইউজুয়াল আছে, কনস্ট্রাক্টর, সেটার গেটর সব আছে। এটাতে বেশি সময় নষ্ট করব না। প্রথমেই যাচ্ছি কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলারের মধ্যে আছে টাস্ক কন্ট্রোলার, এর মধ্যে সব টাস্ক রিলেটেড এপিআইস এন্ড পয়েন্ট গুলো আছে, এন্ড এইগুলো হচ্ছে জাস্ট প্রথমে হচ্ছে একটা রিকোয়েস্ট ক্রিয়েট করতেছে, দেন হচ্ছে রিকোয়েস্টটা এই ডেটাবেসের মধ্যে মানে ডেটাবেসে সেভ করার জন্য পাঠিয়ে দিচ্ছে। এখানে প্রত্যেকটা এপিআই এন্ড পয়েন্ট আছে, যেমন প্রথমটাই দেখি।
এই যে একটা টাস্ক অ্যাড করাটা দেখি, প্রথমে একটা টাস্ক অ্যাড করার জন্য প্রথমে হচ্ছে রিকোয়েস্ট ডেটাটা রেডি করতে হচ্ছে, যে টাস্কের টাইটেল, ডেসক্রিপশন, ডিউ ডেট, এক্সেট্রা। এগুলো রেডি করার পর হচ্ছে কস্ট, টাস্কের কস্ট কত হবে সেটা এখানে ঠিক করা হচ্ছে, ডেট এখানে ঠিক করা হচ্ছে। দেন টাস্কের অবজেক্টটা ক্রিয়েট করা হচ্ছে, ইনস্ট্যান্সটা যেটা হচ্ছে ডেটাবেসে সেভ করা হবে। এখানে হচ্ছে ডেটাবেসটা, এখানে একটা চেক হচ্ছে যে অ্যানিমেলটা এক্সিস্ট করে কিনা, বা বা যে একটা অ্যানিমেল দেয়া হয়েছে কিনা, দেয়া হলে সেটা এক্সিস্ট করে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে এখানে সেভ করা হয়। সেভ ফাংশনটা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে, আমরা একটু এখানে দেখে আসি। এই যে সার্ভিসের মধ্যে আছে টাস্কের সার্ভিস, এখানে হচ্ছে ওই এপিআই এন্ড পয়েন্ট বা কন্ট্রোলার যেই ফাংশনগুলো কল করে সেগুলোর হচ্ছে ডিসক্রিপশন আছে। যেমন এখানে হচ্ছে সেভের জন্য যা করার কথা সেটা ফাংশন হিসেবে দেওয়া আছে। তো শুধু সেভ না, ওই কন্ট্রোলারের মধ্যে আরো কিছু এপিআইস আছে, যেমন এডিট ছিল, ডিলিট ছিল। তো ওই ডিলিট করার জন্য যেমন আইডি দিয়ে খুঁজতে হবে, তখন ফাইন্ড বাই আইডি এই ফাংশনটা কাজ করবে। দেন একটা ফার্মার যখন টাস্ক ওপেন করবে তখন হচ্ছে ফার্মার আন্ডার কতগুলো টাস্ক আছে সেটা দেখাতে হবে। তার জন্য হচ্ছে এরকম ফার্মার ফার্মার ফাইন্ড বাই ফার্মার আইডি এই ফাংশনটা লাগবে। এই প্রত্যেকটা ফাংশন কল করা হয়েছে এই কন্ট্রোলারের মধ্যে, টাস্ক কন্ট্রোলারে। এখানে এক একটা এপিআই হচ্ছে এই ফাংশনগুলো ইউজ করছে, যেমন হচ্ছে আহ, এই যে এটা হচ্ছে ফার্মারের আইডি বেসিসে হচ্ছে টাস্ক সার্চ করে এনে লিস্ট তৈরি করছে। তো এরকম হচ্ছে প্রত্যেকটা কন্ট্রোলার ওই সার্ভিসগুলো ইউজ করে কাজ করছে। এখন সিমিলার আরেকটা সার্ভিস আছে, সেটা হচ্ছে ভ্যাকসিনেরটা হচ্ছে যদি অ্যাপে দেখি, এখানে হচ্ছে আমাদের অ্যাড ভ্যাকসিন এন্ড হচ্ছে এডিট ভ্যাকসিন আছে। তো এদের ব্যাক এন্ড কোডটাও আইডেন্টিক্যাল, তাই হচ্ছে আমরা একই সাথে বলে দিচ্ছি। অ্যান্ড ফ্রন্ট এন্ডে এখনই দেখানো হবে। মডেলের ক্ষেত্রে এই যে ভ্যাকসিনের জাভা এটা আছে, এন্ড এখানে হচ্ছে করেসপন্ডিং ফিল্ডস এক্সেট্রা সবকিছু দেওয়া আছে। কন্ট্রোলারের মধ্যে যাই যে তাহলে সিমিলার ভ্যাকসিন কন্ট্রোলার আছে। এখানে এপিআই এন্ডপয়েন্ট গুলো আছে, এন্ড হচ্ছে এখানে কিছু ফাংশনস কল করা হয়েছে এপিআই গুলোকে কার্যকর করার জন্য। যেমন হচ্ছে উম, আহ, যেমন হচ্ছে এই সেভ এরটাই দেখতে পারি সবচেয়ে উপরে, যেহেতু এটাই আছে সেভ, এটা হচ্ছে আমাদের ওই সার্ভিসের মধ্যে পাওয়া যাবে। এই যে সার্ভিসের মধ্যে ভ্যাকসিন সার্ভিস নামে একটা জাভা আছে, এন্ড এখানে হচ্ছে সেভ ফাংশন আছে, ফাইন্ড বাই আইডি, সবকিছু এখানে লেখা আছে। অনেক সময় কৃষকেরা কোনো পশুর কোন ভ্যাকসিন কবে দেওয়া হয়েছে বা পরবর্তী ভ্যাকসিন কবে দিতে হবে তা ভুলে যান। অ্যাগ্রোলিঙ্কে ভ্যাকসিন রেকর্ড ফিচার প্রতি মাধ্যমে নতুন টিকা যোগ করা যায় এবং আহ, প্রতিটা পশুর ভ্যাকসিনের তারিখ ও পরবর্তী তারিখ মনে করিয়ে দেওয়ার জন্য রিমাইন্ডার সিস্টেম আছে। এটা পশু মৃত্যুর হার কমাতে সাহায্য করে। এবং টিকা ব্যবস্থাপনাতে যে কোনো টিকা সম্পাদনা করা যায় এবং চাইলে সেই টিকাটা মুছেও ফেলা যায়। গ্রামে অনেক সময় ভেট খুঁজে পাওয়া কঠিন হয় এবং কৃষকরা সহজে পরামর্শ নিতে পারে না। অ্যাগ্রোলিঙ্ক অ্যাপে কৃষকরা সরাসরি ভেটের সাথে চ্যাট করতে পারে, কাস্টমারের সাথে এবং অনুরূপভাবে তারা কাস্টমারের সাথে চ্যাট করতে পারে। মাত্রই যে মেসেজিং সিস্টেমটা দেখলাম সেটা আসলে এই ফার্মার মেসেজিং যে এসএক্স ফাইলটাই দেখেছি ফ্রন্ট এন্ড থেকে। এরকম আরো দুটো ফাইল আছে, যেমন হচ্ছে কাস্টমার মেসেজিং, এটা সামনে দেখবো কাস্টমাররা যখন মেসেজিং করবে, যখন একটা প্রোডাক্ট মার্কেট প্লেস থেকে সেল বাই অথবা
ওই একটা অ্যানিমাল সেল বাই করার টাইমে ফার্মারের সাথে চ্যাট করার সময় এটা আমরা দেখব। অ্যান্ড এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে ভেট মেসেজিং। কারণ ভেটের তরফ থেকেও আমরা হচ্ছে আহ, এই মেসেজিং সিস্টেমটা এনেবল করছি। তো এখন ব্যাক এন্ডটা একটু দেখি। ব্যাক এন্ডের মেইন স্ট্রাকচারটা আগের মতোই, বাট এখানে একটু মানে ডিটেলস এন্ড কমপ্লেক্সিটি বেশি মেসেজিং এর ক্ষেত্রে, যেহেতু আমরা সিকিউরিটি মেনটেন করছি। তো একটু ওপেন করি। তো মডেলের মধ্যে হচ্ছে মেসেজিং মডেল আছে। এখানে হচ্ছে একটা মেসেজের জন্য আমরা সেন্ডার আইডি, রিসিভার আইডি, সেন্ডার টাইপ, রিসিভার টাইপ, মানে এই একটা ইনস্ট্যান্সের মধ্যে আমরা রাখতে চাচ্ছি যে ভেট টু ফার্মার, দেন হচ্ছে ফার্মার টু কাস্টমার, দুই টাইপই মেসেজ যাতে একটা ইনস্ট্যান্সে সাপোর্ট করে, সেই জন্য এই এই ব্যবস্থা, যাতে হচ্ছে সেন্ডার রিসিভার টাইপটা আলাদা করা যায়। কনভারসেশনের জন্য একটা আইডি থাকতেছে, যাতে হচ্ছে প্রত্যেকটা কনভারসেশনকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। মেসেজ টাইপ থাকতেছে, দেন হচ্ছে রিড হয়েছে কিনা, আনরিড আছে কিনা, এটা নোটিফিকেশন দেওয়ার জন্য থাকতেছে। অ্যান্ড অলসো হচ্ছে কখন টাইমটার ট্র্যাক রাখা হচ্ছে, যে কখন দেয়া হয়েছে না হয়েছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এদের হচ্ছে সেটার গেটার অ্যান্ড কনস্ট্রাক্টর। তো মডেলটা রাখি, আমরা হচ্ছে কন্ট্রোলারে যাই, মেসেজ কন্ট্রোলার। এই ফাইলটার মধ্যে যখন যাব তখন দেখতেছি যে এপিআই এন্ডপয়েন্ট গুলো আছে। তো এপিআই এন্ডপয়েন্ট গুলো কিভাবে কাজ করে সেটা একটা দেখি। একটা হচ্ছে যে একটা মেসেজ পাঠানোর ক্ষেত্রে কি কি কাজ করা হচ্ছে সেটা একটু দেখি। প্রথমে হচ্ছে যে এক মেসেজটা পাঠানোর জন্য ভ্যালিডেটেড ফিল্ড গুলা দেওয়া হয়েছে কিনা সেটা চেক করা। চেক করার পর যে রিসিভার এক্সিস্ট করে কিনা, আদারওয়াইজ হচ্ছে এরর দিবে। তো রিসিভার আছে কিনা সেটা চেক করা হচ্ছে, এন্ড রিসিভারের টাইপটা চেক করা হচ্ছে, যে এখানে রিসিভার কি ফার্মার না ভেট না কাস্টমার, সেটা চেক করা হচ্ছে। অ্যান্ড এরপর চেক যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মেসেজের এই মডেলে যে মেসেজটা দেখলাম সেটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে। ইনস্ট্যান্স ক্রিয়েট করার পর সেটার গুলো ইউজ করে ওর অ্যাট্রিবিউটস বা ফিল্ডস গুলো সেট করা হচ্ছে। ফিল্ড সেটের পর যেটা দেখা হচ্ছে সেটা হচ্ছে যে মেসেজের প্রায়োরিটি, এই জিনিসগুলো গেট করা হচ্ছে সিম্পলি। অ্যান্ড এরপর হচ্ছে উম যদি কিছু জিনিস, মানে সব ইনফো বা ওই অপশনাল যে ফিল্ড গুলো সেটা যদি ফিল আপ না হয়ে থাকে, ওগুলার হচ্ছে একটা ডিফল্ট ভ্যালু জেনারেট করা। দেন হচ্ছে কনভারসেশন আইডি একটা জেনারেট করা। এরপর হচ্ছে যে এরপর হচ্ছে মেসেজটা অ্যাকচুয়ালি সেভ করা। এই সেভ ফাইলটা হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল সার সার মেসেজ সার্ভিসের মধ্যে আছে, এই সেভ ফাংশনটা যদি দেখাই। হুম, এখানে আছে। ব্যাক যাই আমরা হচ্ছে কন্ট্রোলারের কাছে। হুম, তো হুম, তো এখন যেটা দেখছি সেটা হচ্ছে যে ম্যাপিং। আচ্ছা, এটা তো আমরা মাত্রই দেখেছি আসলে, যে ওই ফার্মার ভেট কাস্টমার রেসপেক্টেড টাইপটা ঠিক করা, যে ইউজার টাইপটা আসলে কে, দেন সেন্ডার টাইপ রিসিভার টাইপ দুইটাই চেক করা হচ্ছে, যেহেতু এটা বোথ ওয়ে কমিউনিকেশন হয়। তারপর যেটা দেখতেছি সেটা হচ্ছে ম্যাপিং। একটা মেসেজ ইনস্ট্যান্ট ক্রিয়েট হলো, তো মেসেজটার আইডি, এটা মেসেজ আইডি বা কনভারসেশন আইডি সেটা কি, সেটা হচ্ছে আইডির এগেনস্টে এই সেট মেসেজটার গেট আইডি দিয়ে আমরা ম্যাপ করতেছি। দেন হচ্ছে সেন্ডার আইডির মধ্যে ইউজার আইডি ম্যাপ করতেছি। তো এভাবে হচ্ছে একটা রেসপন্স মেসেজ জেনারেট করতেছি, রেসপন্স মেসেজের ইনস্ট্যান্স জেনারেট করতেছি বা ম্যাপ জেনারেট করতেছি, রেসপন্স মেসেজ। দেন এই রেসপন্স মেসেজটাকে আমরা নিয়ে পুট করে দিচ্ছি, পুট করে দিচ্ছি আরেকটা ম্যাপে। তো এরপর এখানে হচ্ছে জাস্ট কিছু এরর ক্যাচিং করা হচ্ছে, যাতে হচ্ছে ক্র্যাশ না করে। তো এরপর আরেকটা এন্ড পয়েন্ট আমরা দেখতেছি। প্রত্যেকটা এন্ড পয়েন্ট হয়তো দেখা সম্ভব না, বাট ইম্পর্টেন্ট এন্ড পয়েন্ট গুলো দেখতে পারি। যেমন এই এপিআইটা যেটা করতেছে, যে যখনই হচ্ছে আমরা চ্যাট খুলতেছি যাতে কনভারসেশনটা লোড হয়, সেটার কাজ করতেছে এই এন্ড পয়েন্টটা। তো এখানে দেখি যে উম, যখনই হচ্ছে যে আমরা যে কাউকে ডেটা পাঠাচ্ছি, তখন হচ্ছে যে বা ডেটা মানে ডেটা ওপেন করলাম, তো রিসিভার মানে আমি যার সাথে ডেটা ওপেন করছি সে আসলে এক্সিস্ট করে কিনা সেগুলো চেক করা হচ্ছে। এ- তারপর হচ্ছে
ওই তো, তারপর হচ্ছে টাইপটা চেক করা হচ্ছে, যে ফার্মার, ভেট, কাস্টমার, এই জিনিসগুলো চেক করা হচ্ছে। ওই আমি কনভারসেশনে একটা জিনিস পড়ে ফেলছি, তাহলে হচ্ছে এই যে মেসেজ রিড করা হচ্ছে, মার্ক করা হচ্ছে, দেন আবার ওই ম্যাপিং করা হচ্ছে। তারপর টাইপটা আর কি, মানে স্ট্রাকচার, কোডিং স্ট্রাকচারটা একটু আগের এন্ড পয়েন্টার মতোই হবে। এন্ড এই যে এই ফাংশন গুলো, এই মার্ক মেসেজ অ্যাজ রিড, এই ফাংশন গুলো আর এইখানে না রেখে সার্ভিসে রাখা হয়েছে, যে মেসেজিং সার্ভিস জাভা, ওই ফাইলটা হচ্ছে এই ফাংশন গুলো প্রোভাইড করে। এই যে এখানে হচ্ছে সবগুলোই ফাইল, সবগুলো ফাংশন যেগুলো হচ্ছে কন্ট্রোলার ইউজ করতেছে, সেগুলোর ডিক্লারেশন এখানে আছে। অ্যান্ড এই একটাই মেসেজিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমরা কাস্টমার, ভেট অ্যান্ড ফার্মার, এই তিনজনের মধ্যেই ইন্টার কমিউনিকেশনটা মেনটেন করতেছি। কৃষকেরা প্রায় সময়ই ন্যায্য দামে তাদের পশু বা পণ্য বিক্রি করতে পারে না। অ্যাগ্রোলিঙ্কের মার্কেট প্লেস ফিচারের সাহায্যে কৃষকেরা সরাসরি ক্রেতার সাথে যুক্ত হতে পারে। ফলে পশু ও পণ্য দুইটাই সহজে অনলাইনে বিক্রি করা সম্ভব হয়। এজন্য প্রথমে একজন কৃষক নিজেকে সেলার হিসেবে ইনেবল করবেন এবং সে কি কি পণ্য বিক্রি করতে চান সেগুলো চুজ করে সেটিং সংরক্ষণ করবেন। এবার আমরা কাস্টমারের এন্ড থেকে কিভাবে অর্ডার প্লেস হবে এবং পণ্য বিক্রি হবে সেটা দেখে আসি। কাস্টমাররা সহজেই রেজিস্ট্রেশন করতে পারে বা ব্যক্তিগত ও ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে, এবং তাদের পছন্দ সেট করতে পারে। কাস্টমাররা সহজেই মার্কেট প্লেস নেভিগেট করতে পারে এবং তার পূর্ববর্তী অর্ডারের ইতিহাস দেখতে পারে। কাস্টমাররা পশু ও কৃষি পণ্য দুটাই ব্রাউজ করে দেখতে পারে এবং এখান থেকে তারা ডাইরেক্ট ফার্মারের সাথে চ্যাট করতে পারে, যেই পশুটা নিয়ে তারা ইন্টারেস্টেড বা যেই পণ্যটা নিয়ে তারা ইন্টারেস্টেড, এবং এখান থেকে তারা অর্ডারও দিতে পারে। কাস্টমাররা অর্ডারের স্ট্যাটাস ট্র্যাক করতে পারেন এবং পুনরায় অর্ডার করতে পারেন। এবার আমরা ফার্মারের এন্ড থেকে দেখব কিভাবে অর্ডারটা ম্যানেজমেন্ট করা হচ্ছে। কোনো ফার্মারের কাছে কোনো কাস্টমার যদি কোনো অর্ডার প্লেস করে, সেটা এখানে ডাইরেক্ট দেখাবে। ফার্মার সেখান থেকে কনফার্ম করতে পারে। কনফার্ম করার পরে এরপরে ডেলিভারি করা হয়ে গেলে সেটা ডেলিভারিকৃত হিসেবে চিহ্নিত করা হবে। এবার আমরা কোড থেকে এটা একটু দেখবো। এখন আমরা সেলারের এন্ড থেকে যে প্রোডাক্ট সেলিং এর অপশনটা দেখলাম, সেটার কোডটা দেখে নেই। সেল প্রোডাক্টস, ওই পার্টের কার্ডটা আসলে প্রোফাইল জেএসএস এর মধ্যেই আছে। আর যদি বলি কাস্টমার এন্ড থেকে যে বাই প্রোডাক্ট দেখলাম, তাহলে ওটা হচ্ছে এখানে আছে, বাই প্রোডাক্ট জেএসএক্স এর মধ্যে। এছাড়া কাস্টমার এন্ডের যেই ড্যাশবোর্ড, প্রোফাইল এক্সেট্রা দেখলাম, ওগুলো সবকিছু এই
করেসপন্ডিং দেয়া আছে। কাস্টমার অথ লগ ইনের জন্য কাস্টমার ড্যাশবোর্ড, এটা হচ্ছে মার্কেট প্লেস, অ্যানিমাল সার্চ প্রোডাক্ট বাই, এই যে ড্যাশবোর্ডটা দেখা গিয়েছিল সেটার জন্য। অ্যান্ড কাস্টমার মেসেজিং এর জন্য হচ্ছে আমাদের মেসেজিং জেএসএস আছে, আর প্রোফাইল তো নর্মাল। তো এখন আসি ব্যাক এন্ডে আসলে জিনিসগুলো কিভাবে কি হয়েছিল। তো ব্যাকএন্ডে যদি প্রথমেই বলি, কাস্টমার এন্ডের জন্য একদমই ফার্মার এন্ডে যা ছিল তাই করা হয়েছে। যেমন মডেলের মধ্যে একটা কাস্টমার ক্রিয়েট করা হয়েছে। দেন কাস্টমারের জন্য ওই অথেন্টিকেশন অ্যান্ড এক্সেট্রার জন্য যেই কন্ট্রোলার ক্লাস লাগবে, সেটা হচ্ছে এই অথ কন্ট্রোলারের মাধ্যমে করা হয়েছে। অথ কন্ট্রোলার আসলে ভেট, ফার্মার, কাস্টমার সবার অথেন্টিকেশনের জন্য কাজ করছে। তো এই এরপর হচ্ছে এর বাইরে আমাদের হচ্ছে সার্ভিসগুলো এখানে পাওয়া যাবে। কাস্টমার সার্ভিস, এই যে কাস্টমার সার্ভিস, এখানে হচ্ছে ওই কন্ট্রোলারের কল করা সব ফাংশনগুলো এখানে স্টোর করা আছে। যেহেতু এগুলো হচ্ছে ফার্মারের সাথে হুবহু একই রকম, তাই এখানে আর রিপিটেশন করছি না। আমরা যাই অর্ডার প্লেসমেন্ট এর ক্ষেত্রে। অর্ডার প্লেসমেন্টের জন্য প্রথমেই হচ্ছে অর্ডারের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। অবজেক্টের মধ্যে হচ্ছে কাস্টমার আইডি, ফার্মার আইডি, দেন টোটাল অ্যামাউন্ট, ডেট, কনফার্ম ডেট, ডেলিভার্ড, নন ডেলিভার্ড, ক্যান্সেল, এই সব কিছু মানে অল পসিবল ফিল্ডস রাখা হয়েছে। সেটার গেটার অ্যান্ড কনস্ট্রাক্টরও রাখা আছে। যদি কন্ট্রোলারের ক্ষেত্রে যাই, কন্ট্রোলারের ক্ষেত্রে অর্ডার কন্ট্রোলার আছে। আর অর্ডার কন্ট্রোলার যে কাজটা করে, মানে প্রত্যেকটা এন্ড পয়েন্ট তো দিবেই। তো ডিটেলস যদি দেখতে যাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্রিয়েটের জন্য একটা নতুন অর্ডার ক্রিয়েটের জন্য প্রথমেই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ফিল্ড গুলো এক্সট্রাক্ট করা হবে। দেন হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট ম্যাপিং করা হবে। ম্যাপিং এর পর হচ্ছে দেখবে যে মাস্ট ফিল, নন অপশনাল ফিল্ড গুলা ফিল করা হয়েছে কিনা এটা চেক দিবে একবার। দেন হচ্ছে ক্রিয়েট করবে। ক্রিয়েট অর্ডারটা অ্যাজ ইউজুয়াল অর্ডার সার্ভিসের মধ্যে আছে। এই সার্ভিসের মধ্যে অর্ডার সার্ভিস জাভা এর মধ্যে হচ্ছে আমাদের ক্রিয়েট করার অপশনটা আছে। তো শুধু এখানে এখানে শুধু এটা না, ফাইন্ড বাই আইডি বা যতগুলো ফাংশন লাগবে কন্ট্রোলারের জন্য সবকিছুই করা আছে এখানে। এই যে এখানে হচ্ছে যে ফার্মার যখন অর্ডার, একটা ফার্মার যখন হচ্ছে প্রোফাইলে অর্ডার খুঁজে যে নিজের কাছে কি কি অর্ডার আসে, তখন এইটা কল হয়, এই ফাংশনটা কল হয়, এক্সেট্রা। এগুলো হচ্ছে কন্ট্রোলার থেকে দেখলে সবচেয়ে ভালো বোঝা যাবে। তো কন্ট্রোলারের ফেরত আসি, অর্ডার কন্ট্রোলার। তো এই ক্রিয়েট অর্ডারটা দেখে ফেললাম। যদি এরর হয় তাহলে হচ্ছে ক্যাচের ক্যাচের মধ্যে পড়ে যাবে, অ্যান্ড সাকসেস মেসেজ, এগুলো তো একদম নর্মাল। অ্যান্ড এরপরে আসি, এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে ফার্মার যখন নিজের প্রোফাইলে লগ ইন করলো তখন ফার্মার আইডির বেসিসে তার কাছে যেসব অর্ডার আসে সেগুলো হচ্ছে বের করার জন্য এই এপিআই এন্ড পয়েন্টটা ইউজ করা হয়। এটা হচ্ছে তার বডি, অ্যান্ড এখানে যেসব ফাংশন গুলা কল করা হয়েছে সার্ভিসের জন্য সেইগুলো হচ্ছে ওই সার্ভিস, ওই অর্ডার কন্ট্রোলার, অর্ডার সার্ভিস ডট জাভা এই ফাইলটার মধ্যে স্টোর করা আছে। এই যে এখানে স্টোর করা আছে, যেটা তো একটু আগেই বললাম। তো এই মেথড বা এই স্ট্রাকচারে হচ্ছে প্রত্যেকটা জিনিসই করা আছে অর্ডার রিসিভের জন্য। অ্যান্ড এই অর্ডার সিস্টেমটা হচ্ছে ভেট অ্যান্ড সরি ফার্মার অ্যান্ড কাস্টমার বোথ কেস এন্ড থেকে এই ফাংশনালিটি বা এই এপিআই গুলো অ্যাক্সেস করা যায়। তবে প্রত্যেকটার ক্ষেত্রেই আমাদের জেসন ওয়েব টোকেনের মাধ্যমে একটা অথেন্টিকেশন হয় যে লগড ইন অবস্থায় আছে কি নেই। আর হ্যাঁ, আর এই কাস্টমার সার্ভিসের গুলো, এগুলো হচ্ছে যেহেতু ট্রিভিয়াল তাই দ্বিতীয়বার মেনশন করলাম না। কৃষকরা অনেক সময় ছোটখাটো প্রশ্নের জন্য ভিডের কাছে যেতে পারেন না। অ্যাগ্রোলিঙ্ক এআই চ্যাটবট কৃষকদের তাৎক্ষণিক সহায়তা দেয়। বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর পাওয়া যায়। রোগের প্রাথমিক লক্ষণ বুঝতে না পারার কারণে অনেক পশু মারা যায়। অ্যাগ্রোলিঙ্ক এর এআই ভিত্তিক সিম্পটম ট্রেকার লক্ষণ দেখে প্রাথমিক রোগ অনুমান করে এবং প্রো মোডে আরো গভীর বিশ্লেষণ সহ রিপোর্ট তৈরি করে।
এরপরে আমরা আমাদের অ্যাপে কিছু কোনো পশু হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে সেখানে আশেপাশে নিকটস্থ ভেট খুঁজে পাওয়া অনেক সময় কৃষকদের পক্ষে কঠিন হয়ে ওঠে। এই জন্য নিকটবর্তী ভেট এর লোকেশন দেখার সিস্টেমটা আমাদের অ্যাপে আমরা বিল্ড করছি। এখানে গ্রাম বা গ্রাম, থানা আর জেলা দিয়ে অবস্থানের বিবরণ দিয়ে কেন্দ্র অনুসন্ধান করলে নিকটস্থ পশু চিকিৎসা কেন্দ্রসমূহের দূরত্ব এবং রেটিং সহ দেখা যাবে। এটা দেখে খামারি খুব সহজেই বেছে নিতে পারে কোনটা তার জন্য প্রয়োজনীয়। পশুর জন্য সঠিক খাবারের পরিকল্পনা অনেক কৃষক জানে না, ফলে খরচ বাড়ে কিন্তু ফলন কমে। অ্যাগ্রোলিঙ্কের এআই পশুর জন্য পুষ্টিকর ও সাশ্রয়ী খাবার পরিকল্পনা দেয়। এর মাধ্যমে এটা প্রতি বেলায় কতটুকু খাবার খাওয়ানো সে পশুর জন্য উপকারী সেটা বলে দিবে। কৃষকেরা অ্যাগ্রোলিঙ্ক অ্যাপের ব্যবহার করে নিকটস্থ বাজারে প্রাণী ক্রয় বিক্রয় করতে পারবে। এছাড়াও অ্যাগ্রোলিঙ্ক বাজার বিশ্লেষণ করে কোন পশু কবে বিক্রি করা ভালো হবে তার পরামর্শ দেয় এবং দাম পূর্বাভাস বলে দেয়। এবার আমরা কোড থেকে এআই চ্যাটবট, ফুড অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস, সিম্পটম চেকার দেখবো। এখানে আমরা জেমিনাই এপিআই কি ইউজ করে জেমিনাই মাধ্যমে রেসপন্স জেনারেট করতেছি। এটা আমাদের প্রজেক্টের এআই ইন্টিগ্রেশনের পার্টটা। এখানে আমরা প্রম্পটের সাহায্যে জেমিনাইয়ের কাছ থেকে যে রেসপন্সটা পাচ্ছি সেটা জেসন ফরম্যাটে পার্স করে সেটাকে টেবুলার ফরম্যাটে অ্যাপে শো করা হচ্ছে। এখন আমরা দেখাবো যে রোগ নির্ণয়ের গবাদি পশু রোগ নির্ণয়ের জন্য একটি প্রো মোড, সেটা হচ্ছে আমরা নিজেরা ডিজাইন করেছি এন্ড এমএল মডেল দাঁড় করিয়েছি এন্ড ওইটার এপিআই এর থ্রুতে ডিজিজ ডিটেকশনের ব্যাপারটা। তবে এটার সাথে আরেকটা জিনিস উঠে আসে, সেটা হচ্ছে ব্যালেন্স। প্রো মোডটা হচ্ছে আমরা পেইড রাখতে চাচ্ছি এন্ড সেই জন্য হচ্ছে এখানে টোকেন ব্যালেন্সের ব্যাপার আছে। একটা পার এপিআই কল হচ্ছে একটা টোকেন কমতে থাকবে এন্ড আমরা সাবস্ক্রিপশন অ্যাড করার মাধ্যমে টোকেন কিনতে পারবো। তো প্রথমে হচ্ছে প্রোমোটটা একটু দেখে আসি। এখানে যদি হেলথ চেকে আমরা যাই, ইন দ্যাট কেস এখানে গো প্রো মোড আছে। এই গোপ্রোতে গেলে হচ্ছে আমরা আমাদের মডেলটা পাবো। আর যদি এখানে বলি, এটা হচ্ছে জেমিনাই ইউজ করে হচ্ছে অ্যানিমালের ডিজিজ ডিটেক্ট করবে। তো গোপ্রোতে যাই এন্ড এখানে হচ্ছে আমরা সিমটমস চুজ করতে পারবো যে আমার গবাদি পশুর কি কি সিমটমস দেখা গেছে। সিমটমস এর চেয়েও বেশি বাড়ানো পসিবল, বাট ডেমনস্ট্রেশনের জন্য আমরা জাস্ট এই কয়টা রেখেছি। বাট আমাদের মডেলটা ট্রেন্ড হচ্ছে 40+ সিমটমের জন্য। সো আমরা জাস্ট ডেমনস্ট্রেশনের জন্য এখান থেকে মেজর কিছু সিমটমস চুজ করেছি এন্ড এইগুলো যদি র্যান্ডমলি মানে আমাদের গবাদি পশুর যেসব সিমটম দেখা যাচ্ছে সেগুলো সিলেক্ট করি এন্ড তারপর হচ্ছে প্রেডিক্ট ডিজিজ দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে একটা ডিটেকশন আসবে। এন্ড অলসো হচ্ছে আমরা রিপোর্টটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে আমরা ওপেন করতে পারবো এন্ড ডাউনলোড হয়ে গেছে আসলে। তো এটা একটু ওপেন করে দেখি, এই যে
এখানে হচ্ছে ডিজিজেস এন্ড কি পাওয়া গেছে এটা, নেক্সট রিকমেন্ডেশন গুলো, এগুলো হচ্ছে পিডিএফ বা এইচটিএমএল ফরম্যাটে আমরা ডাউনলোড করতে পারবো। তো এরপরে আসি, এরপরে যদি আমরা প্রোফাইলে ফেরত যাই, দেখতে পারবো যে আমাদের 25টা টোকেন ছিল, এখন আহ টোকেন কমে যাওয়ার কথা। লেটস সি, এই যে 24টা টোকেন হয়ে গেছে, টোকেন কমে গেছে। এখন যদি টোকেন কমে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অ্যাড সাবস্ক্রিপশন করতে পারি। তো এখানে হচ্ছে আমাদের বিকাশ নাম্বারটা থাকবে, আর বিকাশ নাম্বারে আমরা টাকা পাঠানোর পর এখানে প্যাকেজ সিলেক্ট করব। প্যাকেজ সিলেক্ট করে আমাদের বিকাশের ট্রানজাকশন আইডি যেটা থাকবে সেটা হচ্ছে এখানে টাইপ করে দিব, এন্ড আফটার দ্যাট একটা সাবস্ক্রিপশন রিকোয়েস্ট পাঠাবো। তো সাবস্ক্রিপশন রিকোয়েস্টটা পাঠানোর পরে আমরা ফেরত আসবো। এখন সাবস্ক্রিপশনটা আসলে হয়েছে কিনা এটা দেখার জন্য একটু আমাদের অ্যাডমিনে লগ ইন করতে হবে। তো অ্যাডমিনে আমরা লগ ইন করি, এন্ড তারপর দেখাচ্ছি। এখানে হচ্ছে আমরা এই সাবস্ক্রিপশন রিকোয়েস্টটা দেখতে পারবো যে একটা পেন্ডিং আছে, এর আগে 5টা অ্যাপ্রুভ করা হয়েছে, এক্সেট্রা। পেন্ডিংটা হচ্ছে আমরা রিভিউ করতে পারি, যদি ট্রানজাকশন আইডিতে মিসম্যাচ থাকে, ইন দ্যাট কেস নোট অ্যাড করে আমরা হচ্ছে রিজেক্ট করতে পারি, আদারওয়াইজ অ্যাপ্রুভ করতে পারি। অ্যাপ্রুভ করলে আমরা দেখবো যে ওই ফার্মার এন্ড থেকে এই জিনিসটা অ্যাপ্রুভ হয়ে গেছে এন্ড টোকেন কাউন্ট বেড়ে গেছে। এই যে 34 হয়ে গেছে, 10টা টোকেন অ্যাড হয়ে গেছে। তো সাবস্ক্রিপশন আমাদের হয়ে গেছে, পার্মানেন্ট থেকে সাবস্ক্রিপশন হিস্ট্রিটা চেক করতে পারবো। এই পর্যন্ত 6 বার সাবস্ক্রিপশন করছি, প্রত্যেকটা পেন্ডিং, প্রথমে পেন্ডিং ছিল, পরে অ্যাপ্রুভ করার পরে অ্যাপ্রুভে চলে গেছে, রিজেক্টেড হয়ে এখানে থাকতো। এটা হচ্ছে লাস্ট আমাদের সাবস্ক্রিপশনটা যেটা অ্যাপ্রুভ হয়ে আমাদের 10টা টোকেন বেড়ে গেছে। আমাদের এমএল মডেল বানানো, তো ওইটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের ট্রেনিং ডেটা সেটটা আছে, দেন হচ্ছে এটাকে আমরা আসলে ফ্লাক্স এপিআই ইউজ করে ক্রিয়েট করেছি। তো এখানে ফ্লাক্স এপিআই এর কোডটা দেওয়া আছে, আর সাথে হচ্ছে এই ট্রেনিং এর কোডটা দেওয়া আছে। এন্ড এই জিনিসটার মানে যে মডেলটা জেনারেট করা হয়েছে ওটার পিকেল ফাইলটা এখানে দেওয়া আছে, and পুরো জিনিসটাকে আমরা ডকারাইজ করেছি। ডকার ফাইলটা এখানে দেওয়া আছে। ডকারাইজেশনের পরে ডকারাইজেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট টেক্সট এটা হচ্ছে সবার আগে ফুলফিল করা হয়, অ্যান্ড রিকোয়ারমেন্টস হচ্ছে এই জিনিসগুলো সবকিছু লিখে দেওয়া আছে। আর ডকার কম্পোজ ইএমএল এই ফাইলটা ইউজ করে ডকার ইমেজটাকে ক্রিয়েট করা হয়, এন্ড ইমেজটাকে ক্রিয়েট করার পরবর্তীতে আমরা ইমেজটাকে অ্যাজিউর ভিএম এ আপলোড করে সেখানে হোস্ট করেছি। তো অ্যাজিউর ভিএম এ আপলোডের পার্টটা এখানে না দেখিয়ে আমরা হচ্ছে ওভারঅল যখন ওই ক্লাউড ডিপ্লয়মেন্টের পার্টটা দেখবো শেষের দিকে, তখন হচ্ছে একই সাথে এই মডেলটাকে কিভাবে হোস্ট করা হয়েছে ওইখানে ওইটাও একই সাথে দেখে নেব। এর পরবর্তীতে আমরা দেখব সাবস্ক্রিপশন মডিউলটা নিয়ে। এখন এই প্রোমোটটা ইউজ করার জন্য যে সাবস্ক্রিপশন মডিউল আমরা ইউজ করতেছি সেটার মডেলটা হচ্ছে এই মডেলের মধ্যে স্টোর করাই আছে। সাবস্ক্রিপশন ডট জাভা, এখানে প্রত্যেকটা ফিল্ড স্পেসিফাই করা আছে। ইউজার আইডি লাগবে, টাইপ লাগবে, অবভিয়াসলি এটা ফার্মার হতে হবে, এটা ভ্যালিডেশন চেক সামনে আছে। দেন অ্যামাউন্ট কত, এই অ্যামাউন্টের এগেইনস্টে টোকেন কত, সেই কাউন্ট গুলা, ট্রানজাকশন আইডি, সবগুলো ফিল্ড এখানে মেনশন আছে, এন্ড কনস্ট্রাক্টর এন্ড সেটার গেটার অ্যাজ ইউজুয়াল। দেন হচ্ছে এরপরে আমরা দেখব যে সাবস্ক্রিপশনের কন্ট্রোলার, এখানে সব এপিআই এন্ড পয়েন্ট গুলো লেখা আছে। তো প্রথমেই দেখি যে একটা সাবস্ক্রিপশনের রিকোয়েস্ট সাবমিট করা, এটা হচ্ছে অবভিয়াসলি একজন ফার্মার করতে পারবেন। তো এখানে হচ্ছে ওই চেকটা হচ্ছে যে ফার্মারটা
লগড ইন কিনা। তো ওর ওয়েব টোকেনটা চেক করা হচ্ছে, অ্যান্ড এরপর হচ্ছে ফার্মারটার ডিটেলস নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে রিকোয়েস্টের যে ফিল্ড গুলা সে ফিল আপ করেছে কিনা, ট্রানজেকশন আইডি আছে কিনা, সেই জিনিসটা চেক করা হয়েছে। যদি না হয় তাহলে করসপন্ডিং এরর মেসেজ শো করা হয়েছে। তারপর হচ্ছে যে এই ট্রানজাকশন আইডি অলরেডি আছে কিনা। ট্রানজাকশন আইডি অবভিয়াসলি ইউনিক হতে হবে প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য। তো এই জিনিসটা চেক করা হচ্ছে। দেন এখানে হচ্ছে সাবস্ক্রিপশন প্যাকেজ গুলা, এটার একটা সেট আপ করা হচ্ছে যে তিনটা ডিফারেন্ট সাবস্ক্রিপশন অ্যামাউন্ট রাখতেছি আমরা এই প্রজেক্টের জন্য। অ্যান্ড এরপর একটা সাবস্ক্রিপশনের ইনস্ট্যান্স ক্রিয়েট করা হচ্ছে। দেন এই ইনস্ট্যান্সটা সেভ করা হচ্ছে। সেভটা অ্যাজ ইউজুয়াল এই সাবস্ক্রিপশন সার্ভিসের মধ্যে পাওয়া যাবে। তো এখানে হচ্ছে সেই সার্ভিসের পার্টটুক দেয়া আছে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাবেসের মধ্যে সাবস্ক্রিপশনটা সেভ হচ্ছে। তো আবার কন্ট্রোলারে ফেরত আসি। কন্ট্রোলারে গিয়ে আমরা দেখতেছি যে সেভ হলো, and সেভ হওয়ার পর হচ্ছে নেক্সট এপিআইটাতে আমরা যাইতে পারি। এগুলা হচ্ছে এক্সট্রা ফর চেকিং। অ্যান্ড হচ্ছে নেক্সট এপিআইটা হচ্ছে একটা ফার্মার যখন হচ্ছে তার ওই সাবস্ক্রিপশন হিস্ট্রি চেক করবে, তখন হচ্ছে সাবস্ক্রিপশন হিস্ট্রির মধ্যে যাতে আগের সাবস্ক্রিপশন গুলো দেখতে পারে। তো এটা হচ্ছে সেইটা যে তার ইউজার আইডির বেসিসে একটা সার্চ দিয়ে অল সাবস্ক্রিপশন তুলে আনবে। তো সেটার জন্য এই যে প্রথমে হচ্ছে জেসন ওয়েব টোকেনটা চেক করবে, অ্যান্ড তারপর হচ্ছে আহ, তার ইনফরমেশন গুলো নিবে, এন্ড হচ্ছে দেখবে যে এই ইউজার আইডি আছে কিনা। এরকম প্রত্যেকটা চেকই হচ্ছে আগের এপিআই কলটার মতোই করা হবে। এন্ড এদের করেসপন্ডিং যেই সার্ভিস গুলো লাগবে সবগুলোই হচ্ছে এই সাবস্ক্রিপশন সার্ভিস জাভা এটার মধ্যে স্টোরড আছে। এরপর আমরা দেখেছিলাম যে অ্যাডমিন সে হচ্ছে লগ ইন করতে পারে, তার জন্য মডেল ক্লাস ক্রিয়েট করা আছে, এন্ড করেসপন্ডিং ফাংশন অ্যাট্রিবিউট সবই আছে। আর তার জন্য হচ্ছে অথেন্টিকেশনের জন্য সেম আগের ফাংশনটা ইউজ করতে পারে অ্যাডমিন নিজেও। অ্যান্ড এরপর হচ্ছে কন্ট্রোলারে যদি যাই, তাহলে হচ্ছে অ্যাডমিন সার্ভিস, এই যে সরি কন্ট্রোলারটা হচ্ছে অথ কন্ট্রোলার আগেরটা ইউজ করবে, এন্ড সার্ভিসটা হচ্ছে অ্যাডমিনের জন্য আলাদাভাবে অ্যাডমিন সার্ভিস আছে। তো এখানে হচ্ছে রিকোয়ার্ড ফাংশনস গুলো ডিক্লেয়ার করা আছে, এন্ড হচ্ছে ডেফিনিশন দেয়া আছে। এর বাইরে যদি আমরা একটু মানে খোঁজ নিতে যাই, তাহলে হচ্ছে একটু আগে যে সাবস্ক্রিপশন কন্ট্রোলার দেখেছিলাম, তো এর মধ্যে কিছু এপিআই আছে, যেমন হচ্ছে যেগুলো হচ্ছে অ্যাডমিনের জন্য। তো এখানে হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভ করতে পারবে একটা সাবস্ক্রিপশন, সেই টোকেনটা আসলে এই সাবস্ক্রিপশন কন্ট্রোলারের মধ্যে আছে। তো অ্যাডমিনের লগ ইন করার জন্য হচ্ছে অথ কন্ট্রোলার এই ফাইলটার মধ্যে আছে। ইউজার টাইপ দিয়ে আলাদাভাবে অ্যাডমিনের ব্যবস্থা করা আছে। অ্যান্ড অ্যাডমিনের সার্ভিস গুলো হচ্ছে অ্যাডমিন সার্ভিস ডট জাভা এটার মধ্যে আছে। অ্যান্ড অ্যাডমিন যে এপিআই কল করে হচ্ছে একটা সাবস্ক্রিপশনকে অ্যাপ্রুভ করবে, সেটা এই আগের সাবস্ক্রিপশন কন্ট্রোল জাভা এটার মধ্যেই আছে। অ্যাগ্রোলিঙ্ক অ্যাপ ব্যবহার করে খামারিরা ভেটেরিনারির কাছে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। অ্যাপয়েন্টমেন্টের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো ফর্ম পূরণ করে তারা নির্দিষ্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে। এবার আমরা একজন পশু চিকিৎসকের এন্ড থেকে আমাদের অ্যাপের ইউজেস গুলো দেখব। পূর্বের ন্যায় এখানেও উম, একজন ইউজার হিসাবে পশু চিকিৎসকরা লগ ইন করতে পারবে।
এই আমরা ভেটেরিনারি ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে একজন পশু চিকিৎসক তার অ্যাপয়েন্টমেন্টগুলো ম্যানেজ করতে পারবে। চাইলে সেই অ্যাপয়েন্টমেন্টে সম্পূর্ণ বা নিশ্চিত বা বাতিল করতে পারবে। এবং অ্যাপয়েন্টমেন্ট এর ডেট ওভার হয়ে গেলে সে চাইলে সেগুলো সফলভাবে বাতিল করতে পারবে। এছাড়াও আমরা এর আগে দেখেছি যে খামারিরা চাইলে পশু চিকিৎসকের সাথে বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পারে, সেটাও এখানে দেখানো হচ্ছে। এছাড়াও ভেটেরিনারি চাইলে তার প্রোফাইল এডিট করতে পারবে। ইমার্জেন্সি কেসে অ্যালার্ট হিসেবেও এই অ্যাপটাকে তারা ইউজ করতে পারবে। একটু আগেই আমরা যে অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করা দেখেছিলাম সেটা হচ্ছে এই অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট ডট জেএসএক্স এর মধ্যে সেটার ডিটেলস আছে। অ্যান্ড যে অ্যাডমিন ক্রিয়েশন দেখেছিলাম সেটার জন্য ফাইলস হচ্ছে, সরি অ্যাডমিন ভেট, ভেটের জন্য ফাইল আছে হচ্ছে এখানেই, যে ভেট ড্যাশবোর্ড, ভেট অথ, দেন হচ্ছে ভেট এডিট প্রোফাইল অ্যান্ড ভেট লোকেশন। তো এনভেট মেসেজিং জেএস প্রোফাইল সবগুলো এখানে আছে। যেহেতু ফ্রন্ট এন্ডের ফাইল হচ্ছে সব একই রকম, সো এখানে আর ডিটেলসে না যাই, আর হচ্ছে ব্যাক এন্ডে মুভ করি। ব্যাক এন্ডের মধ্যে ওয়ান ওয়ান মিনিট প্লিজ, আমি হচ্ছে ওপেন করে নিই। প্রথমেই যদি বলি অ্যাপয়েন্টমেন্টের কথা, অ্যাপয়েন্টমেন্টের জন্য মডেল ক্রিয়েট করা হয়েছে অ্যাপয়েন্টমেন্ট জাভা। যা এর মধ্যে হচ্ছে ফার্মার আইডি ভেট আইডি আলাদাভাবে থাকবে ইউনিকনেসের জন্য, অ্যান্ড হচ্ছে প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্টের একটা নিজস্ব আইডি আছে। অ্যান্ড অলসো হচ্ছে কোন অ্যানিমেলের জন্য অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছে সেটার আইডি থাকবে। অ্যান্ড এর পরে হচ্ছে অ্যানিমেল নেম, অ্যাপয়েন্টমেন্ট টাইপ, মানে যেই ফিল্ডগুলো আর কি দরকার সবগুলোই আছে। অ্যান্ড এদের করেসপন্ডিং সেটার গেটার অ্যান্ড হচ্ছে কনস্ট্রাক্টর। তো এখানে না সময় ব্যয় করে আমরা হচ্ছে এর কন্ট্রোলারে যাই। অ্যাপয়েন্টমেন্ট কন্ট্রোলার হচ্ছে এটা। এই কন্ট্রোলারের মধ্যে যদি দেখি, প্রথমেই হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করা দেখি। অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে প্রথমে চেক করা হয় যে ইউজার বা ফার্মার সে হচ্ছে লগড ইন অবস্থায় আছে কিনা। তার জন্য জেসন ওয়েব টোকেন দিয়ে চেক করা হয়। অ্যান্ড এরপরে হচ্ছে যে টাইপ চেক করা হয় যে ইউজার টাইপ এটা নাল কিনা, and মানে এই আনঅথরাইজড হলে সেই যথাযথ এরর এক্সেট্রা। অ্যান্ড অবভিয়াসলি ফার্মার ভেটের বাইরে অ্যাপয়েন্টমেন্টে কেউ থাকতে পারবে না, সেটা চেকিং এখানে হচ্ছে। দেন ফার্মার অ্যাকচুয়ালি ক্রিয়েট যখন করতেছে তখন ওটা হচ্ছে এই ফাংশনটার মধ্যে, এই ইফ এলস ব্লকটার মধ্যে হচ্ছে। তো এখানে হচ্ছে ভ্যালিডেশন ফিল্ডগুলোর মানে এই অ্যাপয়েন্টমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে যে ফিল্ডগুলো এসেনশিয়াল সেগুলোর ভ্যালিডেশন চেক করা হচ্ছে যে ওগুলো ফিল করা হয়েছে কিনা, না হলে এরর মেসেজ দিচ্ছে। আর হচ্ছে দেখতেছে যে ওয়েটটা এক্সিস্ট করে কিনা। অ্যাপয়েন্টমেন্ট মেক করার আগে ওয়েটের এক্সিস্টেন্স চেক হচ্ছে। দেন ফাইনালি অ্যাপয়েন্টমেন্ট ইনস্ট্যান্স যেটা ক্রিয়েট করা হয়েছিল এই এই লাইনটাতে, সেটার মধ্যে ভ্যালুগুলো পুট করা হচ্ছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এই জিনিসটা সেভ করা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটাকে। তো অ্যাপয়েন্টমেন্ট সেভ করার পরে আমরা হচ্ছে এই যে অ্যাপয়েন্টমেন্ট সেভ করা হয়েছে, অ্যান্ড এই সেভও হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের সার্ভিস এর মধ্যে আছে। সার্ভিসের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট সার্ভিসের মধ্যে এই ফাংশনটা এক্সিস্ট করে। এরপরে আমরা আসি, আবার কন্ট্রোলারে ফেরত আসি। তো নেক্সট এপিআই এন্ড পয়েন্টটা যদি দেখি সেটা হচ্ছে ফার্মার যখন নিজের প্রোফাইলে যায় তখন অ্যাপয়েন্টমেন্ট সার্চ করলে দেখবে যে কার কাছে অ্যাপয়েন্টমেন্ট করছে। তো সেটার জন্য এই এন্ড পয়েন্টটা আছে। এখানেও সেম চেকিংস হবে যে ফার্মার এক্সিস্ট করে কিনা, মানে অথেন্টিকেটেড কিনা। তারপর হচ্ছে ম্যাপটা খুঁজে বের করে, যত তারপর হচ্ছে পেজিনেশন করা হয়, সবকিছু এখানে করা আছে। এরপর যদি ভেট দেখি, ভেট লগ ইন করার পর সে অ্যাপয়েন্টমেন্ট খুঁজে তার নামে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে কিনা, সেটা এন্ড পয়েন্ট এইটা।
তা এভাবে প্রত্যেকটা এন্ড পয়েন্টই দেয়া আছে। অ্যান্ড যদি বলি যে ভেট নিজের আইডি দিয়ে সার্চ করে, ইন দ্যাট কেস হচ্ছে এই এন্ড পয়েন্ট রান হয়। তো অ্যাপয়েন্টমেন্ট আইডি, এইটা হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট যদি খোঁজা হয় সেক্ষেত্রে এই এন্ড পয়েন্ট কাজ করে। তো অ্যান্ড প্রত্যেকটা এন্ড পয়েন্টের সার্ভিস ফাংশনগুলো সার্ভিস ফোল্ডারের মধ্যে আলাদা ফাইলে দেয়া আছে। এখন দেখবো হচ্ছে যে আমাদের অ্যাপটার ব্যাক, এটা যেহেতু মোবাইল অ্যাপ, মোবাইল অ্যাপের ফ্রন্ট এন্ড কখনোই আসলে ক্লাউডে থাকে না। এটা হচ্ছে যে যে যার ফোনে ইনস্টল করে, অ্যান্ড ব্যাক এন্ডটা হচ্ছে ক্লাউডে থাকে। তো আমরা ব্যাক এন্ডটাকে হচ্ছে ডকারাইজ করে ক্লাউডে আপলোড করেছি। এখন ওই ক্লাউডে আপলোড করাটা একটু দেখাবো। প্রথমে আমাদের ভার্চুয়াল মেশিনে কানেক্ট করে নিই আমরা। এই ভার্চুয়াল মেশিনের মধ্যে আমাদের ডকার কন্টেনারটা অলরেডি রান করছে। তো আমি একটু কন্টেনারটা আগে দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমাদের স্প্রিং বুট ব্যাক এন্ডটা কাজ করছে, অ্যান্ড অলসো আমাদের ডিজিজ ডিটেকশন এপিআই যেটা বলেছিলাম আগে আমরা যে মডেলটা দেখেছি, ওইটাও এখানে স্টোর করা আছে অ্যান্ড রানিং আছে। এখানে অলসো এনজিএনএক্স এর একটা মডিউল আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে একই ভিএম এর মধ্যে দুইটা ব্যাকএন্ড রান করছে, একটা হচ্ছে আমাদের ডিজিজ ডিটেকশনের, আরেকটা হচ্ছে আমাদের স্প্রিং বুট রেগুলার ব্যাকএন্ড। এইটার মধ্যে প্রক্সি রাউট প্রক্সি করার জন্য এই এনজিএনএক্স এরটা ব্যবহার করা হয়েছে। এখন আমরা হচ্ছে একটু দেখবো ডকার কম্পোজ ইএমএল ফাইলটা অ্যান্ড হচ্ছে এনজিএনএক্স এর গঠনটা। এটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে আমাদের পাথে ঢুকতে হবে। এটা হচ্ছে আমাদের nginx ফাইলটা। এটা হচ্ছে যদি কোনো এপিআই কলের মধ্যে এপিআই মেনশন থাকে, ইন দ্যাট কেস ও হচ্ছে 5,000, আমাদের ভিএম এর 5,000 নম্বর পোর্টে রিকোয়েস্টটাকে পাঠিয়ে দেয়। কারণ 5,000 পোর্টে হচ্ছে জাভা স্প্রিং ব্যাক এন্ড কাজ করতেছে স্প্রিং বুটের। অ্যান্ড যদি কোনো পোস্টের মধ্যে ডিজিজ ডিটেকশন থাকে কোনো এপিআই এর মধ্যে, ইন দ্যাট কেস পোর্ট 80-তে পাঠিয়ে দেয়। পোর্ট 80-তে আমাদের এমএল মডেলটা রান করছে। আর যদি আমরা ডকার কম্পোজটা দেখি, ইন দ্যাট কেস এখানেও এটা আছে যে এনজিএনএক্স থেকে 80 পোর্টে আসলে ম্যাপিং করতেছে। বাইরে থেকে যে কোনো রিকোয়েস্ট আমাদের ভিএম এর 80 পোর্টে এসে হিট করবে, অ্যান্ড এরপর এনজিএনএক্সটা জাজ করবে যে এর মধ্যে আসলে স্প্রিং বুটের এপিআই কল হয়েছে নাকি হচ্ছে আমাদের এমএল মডেলটা। যদি এমএল মডেলটা কল হয় তাহলে বাইরের 80 পোর্টটাকে ভিতরের 80 পোর্টে ম্যাপ করবে। আর যদি জাভা স্প্রিং বুটের কোনো এপিআই কল হয় তাহলে বাইরের 80 পোর্টকে ভিতরের 5,000 পোর্টে ম্যাপ করবে। এখানে হচ্ছে এই ফাইলটাই আসলে আমাদের ব্যাক এন্ড রান করতেছে। এই যে ব্যাক এন্ডের কন্টেনারটা এখানে রান করতেছে, দেয়া আছে। যখন হচ্ছে আমরা ডকার কম্পোজ আপ দেব, কমান্ডটা রান করব, তখনই হচ্ছে এই কন্টেনারটা রান করে, অ্যান্ড হচ্ছে এই ইমেজের কন্টেনার রান করে। আর হচ্ছে যখনই ডিজিজ ডিটেকশনের যখনই ডকার কম্পোজ আপ দেব, একই সাথে আরেকটা ইমেজের কন্টেনার রান করে, সেটা হচ্ছে এই ক্যাটেল ডিজিজ ডিটেকশনের এপিআইটা। এই হচ্ছে আমাদের ক্লাউডে হোস্টিং, অ্যান্ড এভাবে আমরা হোস্টিংটা সম্পূর্ণ করেছি।